দর্শক আমন্ত্রণ ২৪ ঘন্টায় যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন, এই ২৪ ঘন্টা প্রেজেন্টেড বাই হাতিল। আপনারা জানেন এখন থেকে ঠিক এক মাস আগে রাত পোহালে এক মাস পূর্ণ হবে ছাত্র জনতার প্রবল গণ আন্দোলন গণ অভ্যুত্থানে রূপান্তর হয় এবং টানা ৪ মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং কি সরকারের প্রধান থেকে শুরু করে দায়িত্বশীল সবাইকেই দেশ ছাড়তে, একটা বড় অংশই দেশ ছাড়তে বাধ্য হয় অথবা পালিয়ে যায়। সেই ঘটনার এক মাস পূর্ণ হতে যাচ্ছে, তার ৩ দিন পরে ৮ তারিখ ছাত্র জনতার অভিপ্রায় অনুযায়ী নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। সেই সরকারের যাত্রাপথ, এক মাসের যাত্রাপথ কেমন ছিল, সেই বেশ কিছু সংস্কার শুরু হয়েছে, বেশ কিছু অর্জনও এরই মধ্যে বলবার মতো তৈরি হয়েছে। বিশেষ করে দুবাইয়ে বাংলাদেশের ৫৭ জন নাগরিককে দুবাইয়ের যে রাষ্ট্র ব্যবস্থা, তাদের জায়নি কাঠামো, সেখান থেকে তাদের ক্ষমাপ্রাপ্তি কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। সেসব নিয়ে আমরা কথা বলতে চাই। আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি সংস্কারের পথের চ্যালেঞ্জ। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। মিস্টার কায়সার, স্বাগত আপনাকে। আছেন আমাদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জনাব উমামা ফাতেমা। ফাতেমা, আপনাকেও স্বাগত। আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের শিক্ষক চৌধুরী সাইমা ফেরদৌস। আমরা তার জন্য অপেক্ষা করছি। উমামা, আপনাকে একটু আলোচনাটা শুরু করতে চাই যে ধরেন এখন এসে আমরা যে বাংলাদেশটা দেখছি বা যা বলছি, যা করছি, যা ভাবছেন আপনারা বা আশরাফ ভাই ভাবছে বা আমরা ভাবছি, ঠিক এক মাস আগেও ধরেন ৪ আগস্ট সন্ধ্যাবেলায় আপনাদের মনোজগতের চিন্তা ভাবনাটা কি ছিল সেটা একটু রিকল করতে পারেন? আসলে আজকে আমি বিভিন্ন টেলিভিশনগুলো ফেসবুকে দেখছিলাম, তাদের পেজগুলো, এবং হুট করে খেয়াল করলাম প্রত্যেকটা টেলিভিশন আসলে বিগত সরকারের যত দুর্নীতি আছে সেগুলো নিয়ে তারা কথা বলছে। যেমন বঙ্গবন্ধু টানেল নিয়ে কথা হচ্ছে। এটা কিন্তু আজকে থেকে এক মাস আগেও কল্পনাতীত ছিল। তো এটা বলতে গেলে আমাদের জন্য একটা মাইল ফলক, আমাদের জনগণের জন্য একটা মাইল ফলক যে আমরা অন্তত এই সময়ে এসে একটা সুষ্ঠু সাংবাদিকতা দেখতে পাচ্ছি সারা দেশ জুড়ে। আজকে থেকে এক মাস আগে গত ৪ আগস্ট আমাদের অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল এবং সেই অসহযোগ আন্দোলনে আমরা কেন্দ্র ছিল শাহবাগ মোড় এবং আমরা ছাত্ররা, বিশেষ করে যারা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কোথায় ছিলেন মনে পড়ে? ৪ আগস্ট রাত ১১টায় আমি বাসা দিয়েছিলাম। তখন আমার এক ছোট ভাই জুলফিকার শাকিল, সে মিরপুর ১০-এ ২টা গুলি খেয়েছিল মাথায় এবং আইসিইউতে ছিল। তো আমি আসলে একদিকে আগামীকালকের প্রোগ্রামটা, যেটা অসহযোগের পরবর্তীতে মার্চ টু ঢাকা, যেটা ৫ আগস্ট হওয়ার কথা, সেটাতে জি সেটা কি আদৌ সফল হবে কিনা, মানুষ কি ঢাকায় আসতে পারবে কিনা, সেটা নিয়ে একটা ভয় কাজ করছিল। আমরা বুঝতে পারছিলাম যে মানুষ আসবে, কিন্তু এটার যে নতুন করে ক্ষয়ক্ষতি তৈরি করবে, আরও বেশি প্রাণহানি ঘটবে, এটাও আমরা বুঝতে পারছিলাম। তো কারোরই রাতে ঘুম হচ্ছিল না। আবার একই সাথে আমার যে ছোট ভাই শাকিল, সে যেহেতু গুলিবিদ্ধ ছিল এবং জীবন মৃত্যু সন্ধিক্ষণে ছিল, তাই ওই পরিস্থিতিটা একটা নতুন সিচুয়েশন। শাকিল কি এখন সুস্থ আছে? না, সে ২ দিন পরেই মারা গেছে। পরে এই সব কিছু মিলিয়ে আমাদের ৪ আগস্ট রাতটা কাটে এবং পরবর্তীতে, এবং সেদিন আমি প্রথমবারের মতো প্রত্যক্ষ করেছিলাম যে আমি নিজেও একটা গোলাগুলির সিচুয়েশনের মধ্যে পড়ে যাই। কাউরান বাজার থেকে ফার্মগেটে যাওয়ার যে রাস্তাটা, সেখানে ডেইলি স্টার অফিসের একটু আগে আমি দেখি যে ২ পাশ থেকেই গোলাগুলি হচ্ছে এবং আমি নিজে দৌড়ায় তখন ডেইলি স্টারের পাশের গলিতে ঢুকে যাই এবং আমি তখন একটা লাশ নিয়ে যেতে দেখি। তো এটা আমাদের সবার জন্য একটা অভূতপূর্ণ ব্যাপার এবং আমরা বুঝতে পারছিলাম যে এই গভর্নমেন্ট আসলে সার্ভাইভ করবে না, কিন্তু কতদিন পর্যন্ত আসলে সে টিকে থাকতে পারে এটাই দেখার বিষয় ছিল। এবং আমাদের মধ্যে যে আশঙ্কাটা কাজ করছিল, সে যেহেতু একটা গায়ের জোরে টিকে থাকার চেষ্টা করছে, সে চেষ্টা করবে যত বেশি মানুষকে মেরে সে আসলে টিকে থাকতে পারে। তো আমরা বুঝতে পারছিলাম যে সরকার পড়বে, কিন্তু পারসেপশনটা কিভাবে তৈরি হয়েছিল যে গভর্নমেন্ট টিকে থাকতে পারবে না? আগে 15.5 বছর বিএনপির আন্দোলন, জামাতের আন্দোলন, নানান কর্মসূচি, নানান আলটিমেটাম, সেগুলো বড় বড় রাজনৈতিক শক্তি দিচ্ছিল। এই পারসেপশনটা মানে এই শক্তির উৎসটা কি ছিল সেটা একটু বুঝতে চাই। এটা আচ্ছা, আমি আপনাকে একটা তুলনামূলক বিচার করে দেখাই। ২০২৩ সালে যখন বিএনপি সারা দেশ জুড়ে আন্দোলন শুরু করে নির্বাচনের আগে, একটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন দেওয়ার জন্য, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে সারা দেশ জুড়ে তারা মানুষকে কিন্তু ডাক দিচ্ছিল। মানুষ দেখছে যে তারা বড় বড় সমাবেশ করছে, লাখ লাখ মানুষের সমাবেশ করছে, কিন্তু মানুষ কিন্তু সেই অর্থে যুক্ত হচ্ছিল না। সাধারণ মানুষ সেই অর্থে যুক্ত হচ্ছিল না এবং রাজনৈতিক দলগুলো যেগুলো, তারা কিন্তু নানানভাবেই চেষ্টা করছিল মানুষকে এনগেজ করতে। আমরা নিজেরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই সময়ে ৭ জানুয়ারি নির্বাচনকে প্রত্যাখ্যান করে আমরা ছাত্ররা সমাবেশ করেছিলাম এবং
ওই সময় আমরা বুঝতে পারছিলাম যে নির্বাচন হবে এবং আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসবে, এটা তো আগাম আজ করা যায়। কিন্তু যখন 18 জুলাই বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা যখন সারা ঢাকা শহর জুড়ে তারা নেমে যায় এবং ঢাকা শহরে ভয়াবহ গোলাগুলি হয়, ওই দিনই কিন্তু মূলত আওয়ামী লীগের যা নির্যাস ছিল, যা একটু সাপোর্ট বেস ছিল ঢাকা শহর এবং এখানকার শহর কেন্দ্রিক প্রত্যেকটা সাপোর্ট বেস নষ্ট হয়ে যায়। এবং তারপরে আমরা বুঝতে পেরেছিলাম যে এখানে হয় একটা জনযুদ্ধের মধ্যে আমাদের যেতে হবে, বা যে কোনোভাবেই হোক সরকার বেশি দিন সার্ভাইভ করবে না, কিন্তু কতদিন সে সার্ভাইভ করে এটা দেখার বিষয়। এবং এই প্রত্যেকটা সমীকরণেরই আসলে যোগ বিয়োগ করেছে আমাদের জনগণ। তারাই কিন্তু মূলত এই প্রত্যেকটা মানে সরকার আসলে কতদিন টিকবে এটা আমরাও বুঝতে পারছিলাম না, কারণ জনগণ আসলে কি ফর্মে ফাংশন করছে ওইটা কিন্তু ওভাবে বোঝা যাচ্ছিল না। আপনাকে একটু থামাই আশরাফ কায়েস স্যার, আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে, এই যে জনগণ ডিসাইড করবে এবং জনগণ বলতে আসলে ধরেন অতি উচ্চবিত্ত শ্রেণী কখনোই আন্দোলন সংগ্রামের নামে না, ফলে বাংলাদেশের কি একটা মধ্যবিত্ত সমাজ ছিল যারা ক্লাব করত, যারা আমরা যখন ছোট ছিলাম দেয়াল পত্রিকা করত, এইটা সামহাও মনে হচ্ছিল এটা মরে গেল কিনা কিংবা ইনঅ্যাক্টিভ হয়ে গেল। অপিনিয়ন লিডাররা যারা, তারা এই গত 1-1.5 মাসে কি এমন ঘটলো যে এই শ্রেণীটা আবার তার সে হারানো চরিত্র ফিরে পেয়ে রাস্তায় নামলো, মা তার সন্তানকে নিয়ে গেল, মায়ের সামনে সন্তান মারা গেল, বোনের সামনে ভাই মারা গেল, যেটা বলছিলেন। এই ভয়ঙ্কর ইতিবাচক ভয়ঙ্কর পরিবর্তনটা কিভাবে সম্ভব হলো? 1 মাস পরে এসে সেই হিসাব নিকাশ কখনো করে দেখেছেন? আমি করে দেখেছি, এবং বিগত সরকারটি যখন ক্ষমতায় ছিল তখন আমরা প্রায় 2012 থেকেই সরকারটির আচরণ, সরকারটির স্বভাব, তার কার্যক্রম, স্বৈরাচারী হয়ে ওঠার মনোবৃত্তি, দলীয়করণ এবং মানুষের সাথে খারাপ ব্যবহার, এগুলোতে আমরা নজর দিচ্ছিলাম। এবং আমার মনে আছে বছর 10 আগে আমি বলেছিলাম যে আওয়ামী লীগ বিদায়ের পরে হয়তো একটা বিপরীত শক্তি ক্ষমতায় আসবে। আমাদের একটা ভয়ও তৈরি হচ্ছিল, কারণ আপনি যখন গণতান্ত্রিক রাজনীতিতে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থাকে ভণ্ডুল করে দেন এবং গণতান্ত্রিক রাজনীতির পরিবেশ নষ্ট করে দেন, তখন কিন্তু আপনি আসলে একটি র্যাডিক্যাল ফোর্সকেও সুযোগ করে দেওয়ার একটি জায়গা তৈরি হয়। দেখুন, আপনি বলছিলেন যে উচ্চবিত্ত অথবা যারা কানেক্টেড অথবা পাওয়ারফুল, পৃথিবীর কোনো জায়গায় এরা কোনো আন্দোলনে যুক্ত হয় না, কেননা তারা এস্টাবলিশমেন্টের পক্ষে থাকে। ধরেন আমাদের দেশে গত 15 বছরে শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়ী, কেউ কিন্তু আমলা এবং আপনার পুলিশ, র্যাব, বিডিআর, বিশেষ করে আমলা, এরা কিন্তু সরকারের আজ্ঞাবহ হয়েছিল, সরকারের তোষামতকারী হয়েছিল, চাটুকার হয়েছিল এবং সরকারের চেয়েও বেশি উগ্র হয়েছিল কখনো কখনো। এরা যেহেতু লভ্যাংশ পাচ্ছিল, এরা যেহেতু সরকারের বেনিফিশিয়ারি, কেউ পদক পাচ্ছিলেন, কেউ পূর্বাচলে জমি পাচ্ছিলেন, কেউ প্রধানমন্ত্রীর সাথে ঘন ঘন বিদেশ যেতে পারছিলেন, কেউ প্রশাসনে যোগ্যতা না থাকা সত্ত্বেও পদোন্নতি পাচ্ছিলেন, কেউ মুক্তিযোদ্ধার সনদ জাল করে বয়স কমিয়ে বেনিফিট নিচ্ছিলেন, এবং এই সব কিছু আমাদের চোখের সামনে ঘটছিল। অতএব তারা যে কোনো আন্দোলন, সেটি নির্বাচন হোক, অধিকার আদায়ের আন্দোলন হোক, তারা যে যুক্ত হবে না এটি বোঝাই যাচ্ছিল। কিন্তু যেই অংশটি নিয়ে আপনি প্রশ্ন করেছেন যে মধ্যবিত্ত মানুষ, তারা কোথায় ছিল? তারা নিষ্পেষিত অবস্থায় ছিল। তারা একদিকে, দেখুন, আমি তখন প্রায়ই বলতাম আমার দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে হতো বাংলাদেশে, কারণ আমি চোখের সামনে দেখতে পেতাম সরকার দলীয় চাটুকাররা কি করে বড় গাড়ি চালাচ্ছে, পদ পদবি নিচ্ছে, পার্টি করছে ইত্যাদি, আর কি করে একজন সাধারণ মানুষ হাঁসফাঁস করছে, প্রতিদিনের বাজার করতে পারছে না, শেয়ার বাজারে টাকা খাটিয়েছে, সেটিও বেসরকারি বিনিয়োগ উদ্যোক্তা, বিনিয়োগ উপদেষ্টা খেয়ে ফেলছেন ইত্যাদি। তার মানে হচ্ছে যে আপনি দেখতেই পাচ্ছেন যে রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির ডাকে আমরা কিন্তু তাদের 2-3 লক্ষ কর্মীকেও ঢাকায় আসতে দেখেছি কোনো দিন। কিন্তু যেমন করে মির্জা ফখরুল বারবার আহ্বান করছিলেন যে সবাই যেন নেমে আসে, এবং উনি টের পাচ্ছিলেন যে একটি ফ্যাসিবাদী শাসনকে একা একটি দলের পক্ষে নামানো কঠিন। আর সত্যিকার অর্থে ক্ষমতায় কিন্তু আওয়ামী লীগ ছিল না, ক্ষমতায় ছিল একটি রাষ্ট্রীয় গোষ্ঠী, যারা 6-7টি গোষ্ঠী, এবং আপনি খেয়াল করে দেখেন যে ওবায়দুল কাদের বা এরকম 2-4 জন ছাড়া আপনি আওয়ামী লীগকেও খুঁজে পাচ্ছিলেন না। শেখ হাসিনার পতনের শেষ দিনে, যেমনটি আপনি উমামাকে প্রশ্ন করছিলেন, তার যে প্লেয়ারদের আমরা দেখলাম, আরাফাত অথবা পলক অথবা নাইমুল ইসলাম খান অথবা ল মিনিস্টার আনিসুল হক, কেউ তো পলিটিক্যাল এলিমেন্ট না।
এবং স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, তার মানে হচ্ছে দলটি রাজনীতি শূন্য হয়ে গেছিল। দলটির ভেতরে যারা পলিটিক্স করতেন তারা কোণঠাসা হয়ে গেছিলেন। বিরাজনীতিকরণ তারা দলের ভেতরে করেছেন, দেশের ভেতরে করেছেন, এবং তাতে করে শেষ 3 দিনের খেলোয়াড়দের দলের ভেতরে যারা কথা বলছেন তারা এলোমেলো কথা বলছিলেন, বেপরোয়া কথা বলছিলেন। একজন অপতথ্য প্রতিমন্ত্রী বলছিলেন যে ছাত্ররা সবাই ড্রাগ অ্যাডিক্টেড ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো কখন বলে? যখন আমরা দেখতে পাই যে একটা অরাজনৈতিক এলিমেন্ট কথা বলে। ফলে আপনি যে প্রশ্নটি করছিলেন যে যেভাবে 16ই জুলাই বা 15ই জুলাইয়ের পরে হত্যাকাণ্ডগুলো হচ্ছিল, তাতে করে মধ্যবিত্ত শ্যাটার্ড হয়ে গেছে। মধ্যবিত্ত বুঝতে পেরেছে যে আমার অর্থনীতি গেছে, আমার জীবিকা গেছে, এখন আমার সন্তান যাচ্ছে, এই আন্দোলনে আমি নামবো। দেখুন, তখনও আমরা আওয়ামী লীগ সমর্থকদের বলতে শুনেছি, কোথায় ছাত্রদের পাশাপাশি তো বয়স্ক লোক দেখা যাচ্ছে। আমি সেই দিন তখন প্রতিদিন কোনো না কোনো চ্যানেলে যেতাম এবং আমি বলতাম, ওই বয়স্ক লোকটি শেয়ার মার্কেটে টাকা হারানো লোকটি, ওই বয়স্ক লোকটি গুমে তার সন্তান হারানো বাবাটি, তাকে আপনি আন্দোলনকারী বলতে হবে, তাকে জামাত, বিএনপি, জঙ্গি, এদেরকে আপনার রাজাকার এগুলো বলে সরকারটি তার পতন ত্বরান্বিত করেছে। আমার ধারণা 4 তারিখ রাতে আমি শাহবাগে ছিলাম, আমার তখন মনে হচ্ছিল যেহেতু এই দিনে 120 জনের মতো মানুষ হত্যা করেছিল আওয়ামী লীগ সরকার, আমার মনে হচ্ছিল যে তারা হয়তো আরও কয়েক হাজার মানুষ হত্যা করবে। কেননা আপনি জানেন সব বাহিনীকে দারুণভাবে অস্ত্রে সজ্জিত করা হয়েছে, বুলেট কেনা হয়েছে, প্রমোশন দেওয়া হয়েছে। বিগত প্রধানমন্ত্রী সব বাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী করতে চাইতেন, মাটিতেও থাকবে, আকাশেও থাকবে, পানিতেও থাকবে। কি অদ্ভুত একটা দেশের, আমাদের ট্যাক্সের টাকায় সেই গুলি লেগেছে আপনার আজকে একটা স্টুডেন্টের বুকে, যারা আজকে এখনও হসপিটালে আছে, পঙ্গু হয়ে আছে। কাজে তখন মনে হচ্ছিল যে উনি হয়তো আরও হত্যাকাণ্ড ঘটাবেন। কিন্তু আমার ধারণা মার্চ টু ঢাকা একদিন এগিয়ে নিয়ে আসা খুব কৌশলগতভাবে ঠিক হয়েছে, নাহলে উনি আরও 24 ঘন্টা সময় পেতেন ষড়যন্ত্র করার জন্য। আপনি জানেন ভারতের গোয়েন্দা সংস্থা, ভারতের সরকার বিভিন্নভাবে এই সরকারকে সহযোগিতা করেছে। 3টি নির্বাচন ভোটহীনভাবে হলেও ভারত সরকার বলেছে নির্বাচন হয়েছে। এর জন্য আমি আন্তর্জাতিক আদালতে যাওয়ার উপদেশ দিব, যে কেউ যেতে চায়। পাশের দেশের গণতন্ত্র হরণ করার শাস্তি কি, এটি আন্তর্জাতিক আদালতে ঠিক করতে হবে। এবং তখন আমাদের মনে হয়েছে যে এই সরকার হয়তো আরও 2-4 দিন টিকে থাকার চেষ্টা করবে, আরও 4-5 হাজার মানুষকে খুন করে। কিন্তু যে কারণে মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আনাতে এবং যেভাবে ঢাকার 4টি প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে এগিয়ে আসছে, আমার ধারণা উনি তখন আশা ছেড়ে দিয়েছেন এবং উনি বুঝতে পেরেছেন হার ডেজ আর নাম্বারড। জি হ্যাঁ, ওমামা আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। এই একটা বিশাল স্বপ্ন নিয়ে ধরেন এই অভ্যুত্থানটা হলো এবং একটা সরকার হলো, ফলে অনেকগুলো সংস্কারের জায়গা আমরা ধারণা করছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকেও কালকে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তাই না, শহীদি মার্চ। এই কর্মসূচিটা সম্পর্কে একটু জানতে চাই। পাশাপাশি তারা একটা সংস্কারের রূপরেখা দেওয়ার কথা, সেটিতে আপনাদের অগ্রাধিকার কি থাকবে, কোন জায়গাগুলো আগে সংস্কার থাকতে হবে? ধরেন একটা হানিমুন পিরিয়ডও যদি আমরা একটা সরকারের বলি, অথবা ধরেন জরুরি কাজগুলা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটু স্টেবল করা, সম্ভবত সেই কাজগুলো অনেকখানি হয়েছে বা সেটা একটা চলমান থাকবে। এখন আপনাদের অগ্রাধিকার কি থাকবে যেটি সরকারের কাছে আপনারা জানাবেন? আচ্ছা, আগামীকাল আমাদের সারা দেশে বিকাল 3টা থেকে শহীদি মার্চ শুরু হবে এবং এই মূলত আগস্ট বিপ্লবের গণভুত্থানের যে 1 মাস পূর্তি উপলক্ষে আমরা মূলত এই আয়োজনটি করেছি। এটা কি হবে? এটা মূলত লং মার্চের মতো বা? হ্যাঁ, এটার বিভিন্ন রুট থাকবে, রুটকে কেন্দ্র করে হচ্ছে আমাদের মার্চটা চলবে। এবং মূলত শহীদি মার্চ রেখেছি কারণ হাজার হাজার প্রাণের বিনিময়ে কিন্তু আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। এবং আপনি যে প্রশ্নটি করেছেন যে এখানে আমাদের রূপরেখাটি কী হবে, এখানে সবসময়ই একটা বিষয় থাকে যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করাটা অনেক বেশি কঠিন। তো আমাদের ছাত্রদের এই যে আমরা একটা রাষ্ট্র সংস্কার নিয়ে ভাবনা চিন্তা করব, সেই ধরনের কোনো সুযোগ তো আমরা পাচ্ছি না। গত 5 আগস্ট পরবর্তী সময়ে প্রথমেই দেখেন এখানে আহত নিহতর যে একটা দীর্ঘ তালিকা, আমাদের দিন রাত কিন্তু ছুটে বেরোতে হয়েছে হাসপাতাল থেকে হাসপাতালে। এখানে যারা বিভিন্নভাবে আহত হয়েছেন তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি।
এমনকি আমাদের যে দুইজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা নিয়োগ হয়েছেন তারাও কিন্তু ওই সুযোগটা পাচ্ছিলেন না। তারাও দেখা যাচ্ছে একটা নতুন কাজের সাথে যুক্ত হয়ে কিভাবে গুছিয়ে উঠবেন সেটার মধ্যে ব্যস্ত ছিলেন। এরপর পরবর্তী সময়ে বন্যা আসলো, বন্যার পরে এখন আমাদের আবার পুনর্বাসনে ভাসতে হচ্ছে। আজকে আমাদের ব্রিফিংয়ের মধ্যে বলা হচ্ছে যে কিভাবে মানুষ আসলে যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদের তালিকা তৈরি করার একটা কথা চলছে। এখনো তো আমরা প্রাথমিক কাজগুলো গুছিয়ে উঠতে পারিনি। এখন রাষ্ট্র মাত্র হচ্ছে আমাদের 1 মাস হচ্ছে আমাদের সরকার পতন হলো, এর পরবর্তীতে 8 তারিখ আমাদের মাত্র হচ্ছে সরকার তৈরি হয়েছে। তো অবভিয়াসলি এখানে গুছিয়ে উঠতে অনেক বেশি সময় দরকার। অলরেডি আমরা যা দেখছি যে বিভিন্নভাবে কিন্তু সরকার চেষ্টা করছে। বেশি সময় মানে আসলে কতদিন সময় মামা? না, অনেক বেশি সময় বলতে অলরেডি কিন্তু সরকার বিভিন্নভাবে সংস্কার কাজ শুরু করেছে। কিভাবে করে আসলে এই দেশটাকে গঠনের আগে আমাদের যে বিভিন্ন ইনস্টিটিউশনগুলো আছে সেই ইনস্টিটিউশনগুলোকে গঠন করাটা জরুরি। না হলে সরকার যাই সিদ্ধান্ত নিবে সেটাকে অ্যাপ্লাই করবে কে? অ্যাপ্লাই করবে তো এই ইনস্টিটিউশনগুলা। তো যখন দেখা যাচ্ছে যে এই ইনস্টিটিউশনগুলোর নানানভাবে আওয়ামীকরণ গত 15 বছর হয়েছে, এই ইনস্টিটিউশনগুলোকে রিফর্ম না করলে কোনোভাবে কিন্তু সরকারের বিভিন্ন ডিসিশনগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। যেটা আপনি পুলিশের ক্ষেত্রেও দেখতে পাচ্ছিলেন যে আমাদের সামান্য একটা ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করতে হবে, সেটাও কিন্তু পুলিশ ভালোভাবে করতে পারছে না, কারণ তাদের মধ্যে ওই কর্ম উদ্দীপনা নেই। এখন এই জায়গাগুলো যদি সরাসরি সংস্কারের মধ্যে আনা না যায় তাহলে কিন্তু আমাদের বাহিনীগুলোকে সচল করা না যায়, আমাদের ইনস্টিটিউশনগুলোকে সচল করা না যায়, তাহলে কিন্তু কোনো ধরনের রাষ্ট্র সংস্কারের প্রশ্নের মধ্যে আমরা আসলে স্টেপ ইন করতে পারছি না। জি জি আশরাফ ভাই, একটা ঘটনা আমাদের এখানে খুব বেশি ষড়যন্ত্র তত্ত্ব কাজ করে। ফলে ধরেন আনসারের যে ঘটনাটা ঘটলো, কিংবা ঢাকা মেডিকেলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে তার মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের সঙ্গে যা ঘটনা ঘটলো, অথবা গাজীপুর শিল্পাঞ্চলে যা ঘটছে, কিংবা ধরেন আপনাকে যদি বলি মোহাম্মদপুরের বিহারি পল্লীতে সারাদিন গোলাগুলি হয়েছে আজকে, এবং সেখান থেকে অবৈধ অস্ত্র তাদের কাছে চলে গেছে। ফলে এই বিষয়গুলো কি আসলে একটা ইনস্টেবিলিটি তৈরির জন্য স্বাভাবিক প্রক্রিয়া, নাকি এর মাঝখানে আপনিও ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করেন যে আজকে আমাদের একজন সমন্বয়কারী বলছে যে একটা তৃতীয় পক্ষ খেলছে? তৃতীয় পক্ষটা আসলে কারা হতে পারে? প্রথমে বলি যে যখন এরকম একটি শক্তিশালী সরকার যে আপনার সব কিছুকে দলীয়করণ করে নির্বাচনকে ভণ্ডুল করে ক্ষমতায় ছিল, তার পতনের পরে একটা ভীষণ শূন্যতা কিন্তু তৈরি হয়েছে। আজকে আমরা 30 দিন পরে কথা বলছি, বা 27 দিন পরে সরকার শপথ নেওয়ার, প্রশাসন কিন্তু কাজ করছে না, পুলিশ কিন্তু এখনও দায়িত্ব পালন করছে না। এবং আপনি সচিবালয়ে যদি যান আপনি টের পাবেন যে সচিব থেকে শুরু করে ডেপুটি সেক্রেটারি পর্যন্ত এক ধরনের মন্থর গতি, সিদ্ধান্ত নিবে না, ভয়ভীতি। কেননা তারা তো সচিব লীগ, যেমন পুলিশ লীগ। এখন এই প্রশাসন দিয়ে যখন আপনি কাজ করান তখন কিন্তু আপনাকে গতি খুব মন্থর হবে, এবং 30 দিনে আমরা বা 27 দিনে আমরা এত অগ্রগতি পাইনি। অস্থিরতার পেছনে আপনি জানেন যে অনেক ধরনের বিক্ষুব্ধ মানুষ আছে যারা হয়তো সুযোগ পায়নি, বঞ্চিত হয়েছে। যেমন শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের কিন্তু অনেক যৌক্তিক দাবি রয়েছে, এবং সেই আবার কিছু অযৌক্তিক দাবিও তৈরি হয়েছে পরিস্থিতিকে বিবেচনা করে। তার সাথে আপনি জানেন যে ইতিহাসে প্রথম আমরা ব্যবসায়ীদের, শিল্পপতিদের গত সরকারের সাথে সখ্যতা দেখেছি, যেটি আসলে আনপ্রফেশনাল। সেটার একটা প্রতিশোধের বিষয় আছে। এবং নতুন দখলদারিত্ব কায়েমের জন্য একটি গোষ্ঠী এগিয়ে যাচ্ছে। কোনো গোষ্ঠী শিক্ষাঙ্গন দখল করার চেষ্টা করছে, কেউ হাটবাজার, পার্কিং লট, ফ্যাক্টরি, শিল্প কারখানা, এমনকি গণমাধ্যম, টিভি চ্যানেল দখল করার চেষ্টা হচ্ছে, তাই তো? এখানে আপনার যদি তৃতীয় পক্ষের কথা বলি, অবশ্যই সুযোগ সন্ধানী যারা এই পরিস্থিতির সুযোগ নিতে চায়, এটি একটি পক্ষ। বিগত সরকারের সুবিধাভোগী প্রায় 25 থেকে 30 লক্ষ মানুষ ডিরেক্টলি তারা বসে নেই, তারা সবাই হেলিকপ্টারে বা এয়ারলাইন্সে করে বিদেশে যায়নি, তারা এখানে বসে আছেন। কেউ এখনও মানতে পারছেন না তাদের নেত্রী পালিয়ে গেছেন, এখনও তাদের হাতে টাকা আছে, তাদের হাতে আর্মস আছে, তাদের হাতে ক্ষমতা আছে। কাজেই তারা চেষ্টা করছেন যে কোনোভাবে। দেখুন সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন এই মজা করা হচ্ছে যে কখনো তারা আনসার হয়ে আসেন, কখনো ডাক্তার হয়ে আসেন, হ্যাঁ, স্যাটায়ার করা হচ্ছে। এবং একজন আজকে মজা করে বলেছেন জাতীয় সঙ্গীত হয়ে এসছেন। কেননা যখন যেই বিতর্কটি হচ্ছে তখনই তারা প্রশ্ন তুলছেন যে এই স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম। আমরা যখন ফেসবুক পোস্ট দেখি গত 21 দিন 28 দিনেও একটি শিশুর মৃত্যু, একটি যুবকের মৃত্যু, একটি তরুণের মৃত্যু নিয়ে কোনো পোস্ট নাই।
এই বিপ্লব নিয়ে কোনো কথা নাই, কিন্তু তিনি আবার জেগে উঠেছেন যখন সমালোচনা করা দরকার তখন। তার মানে হচ্ছে যে একটা গোষ্ঠী এখন না শুধু সক্রিয় আছে এবং তারা সক্রিয় থাকবে। এবং কখনো কখনো আপনি জানেন যে হিন্দু কার্ড যেভাবে ভারত খেললো, নদীর পানি নিয়ে যেভাবে কথা হলো, যেভাবে আপনার ইসলামিস্টরা ক্ষমতা নিয়ে নিয়েছে আওয়ামী লীগ সরে যাওয়ার পরে। এখন আপনাকে একটা জিনিস বলি, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ এবং সেকুলারিজমের 12টা বাজিয়ে দিয়ে গেছে। এই দুটিকে তারা প্রফিট সেন্টার বানিয়েছিল, বিশেষ করে মুক্তিযুদ্ধ অ্যান্ড মুজিব, এই নামে আপনি যা করতেন সব কিছু বৈধ। সেকুলারিজমের জায়গাটিকেও নষ্ট করে দিয়ে গেছে। এখন যদি তার ভিন্ন মতের কেউ সংবিধানে তার অন্তর্ভুক্তি অথবা অন্তর্ভুক্তিহীনতা নিয়ে কথা বলে, আপনার কাছে র্যাডিক্যাল মনে হবে, কিন্তু এই ক্ষতি আওয়ামী লীগ করে গেছে। আওয়ামী লীগের শাসন আমাদের প্রগতিশীল ভয়েসকে অনেকখানি ক্ষতিগ্রস্ত করে দিয়ে গেছে। কেননা আপনি যেভাবে দুর্নীতি করেছেন, যেভাবে দলীয়করণ করেছেন, কেউ যদি এখন সুশাসন বা সৎ মানুষের শাসনের অফার দেয় আপনাকে, আমার ধারণা অনেক তরুণ যুবক সেই কথা শুনবে। কারণ আওয়ামী লীগের শাসন দেখেছেন আপনি, কুৎসিত, দুর্নীতিগ্রস্ত, হত্যাকারীদের শাসন, মানুষকে কিভাবে পাখির মতো মেরেছে। এই অস্থিরতাকে আমি মনে করি খুব কঠোর হাতে দমন করতে হবে। অথবা আশরাফ ভাই, কেউ কেউ আওয়ামী লীগের এই দুঃশাসনের সুযোগে নিজেদের চরিত্র বা আদর্শ পাল্টিয়ে সুযোগ নিতে পারে কিনা, সেটা দেশি কোনো শক্তি, বিদেশি কোনো শক্তি, সে আশঙ্কাটাও থাকছে কিনা। এবং তাই যদি হয় তাহলে প্রফেসর ইউনূসও নিশ্চয়ই তার সরকারের একটা রূপরেখা বা অগ্রাধিকার ঘোষণা করবেন, আমরা ধারণা করছি শিগগিরই। সেটি তিনি তার ভাষণেও সেদিন খানিকটা ইঙ্গিত দিয়েছেন। সেটার ক্ষেত্রে এখন পর্যন্ত সরকারের 1 মাসের কর্মকাণ্ডকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? আশরাফ ভাই, একটু জানতে চাচ্ছিলাম যে এই 1 মাসের সরকারের, আমরা জানি অনেক ধরনের জটিলতা ছিল, অনেক ধরনের চ্যালেঞ্জ ছিল, তারপরেও হচ্ছে মর্নিং শোজ দ্য ডে। ফলে এই সরকারটা কি করবে, কত দূর যাবে, কি করতে পারে, এবং সবচেয়ে বড় যে প্রশ্ন, সেক্ষেত্রে সময়সীমা কী হবে, সেগুলো নিয়ে আপনার এখন পর্যন্ত মূল্যায়ন কি? প্রথম কথা বলি, সময়সীমা নিয়ে সরকারটিকে তো আসলে অ্যাসেস করতে হবে যে কী ধরনের সংস্কার লাগবে, একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে। আর এবারের দাবি তো শুধু নির্বাচন না, এবারের দাবি রাষ্ট্র মেরামত। তার মানে আপনাকে সংবিধান সংশোধন করার ব্যাপার রয়েছে, তার মানে হচ্ছে যে আপনাকে প্রশাসন শুদ্ধিকরণের ব্যাপার রয়েছে। এইরকম গুরুদায়িত্বগুলো পালন করতে গিয়ে আমার ধারণা প্রফেসর ইউনূস ঠিকই বলেছেন, উনি আগে পরিমাপ করতে হবে তাদের হাতে আমরা কি কি কাজ দিয়েছি বা প্রত্যাশা করছি। মানে রোডটা চিহ্নিত না করলে আপনি গন্তব্য কি করে বলতে পারবেন। তবে তারপরও আমি বলি যে ওপেন এন্ডেড পরিসীমা এটা কিন্তু আপনার সুবিধার না, এবং সেটিতে একটা কনক্লুশনে আসতে হবে। সেটা কি 2 বছর না 3 বছর, এরকম একটি জায়গায় আমাদের যেতে হবে। আর একটা জিনিস বলি যে গত 30 দিনে বা 27 দিনে যে প্রোগ্রেস হয়েছে, ব্যক্তিগতভাবে আমি হ্যাপি না। কেননা আপনি জানেন যে আমি মনে করি যে বিপ্লবী সরকার, এটি অন্তর্বর্তী সরকার বলে কিছু নাই, তত্ত্বাবধায়ক তো নাই। কাজে বিপ্লবী সরকারের বিপ্লবী ডিসরাপটিভ সাহসী কাজ আমি দেখতে চাই। তারা যদি তাতে পারঙ্গম না হন, তাতে তাদের পর্ষদের মধ্যে রদবদল করতে হবে এবং তাদের বিপ্লবের চেতনায় কাজ করতে হবে। আপনি দেখেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার 3 দিনের মধ্যে যে বেফাস মন্তব্য, তা বাংলাদেশকে অনেকখানি ভুগিয়েছে এবং পরাজিত শক্তিকে উদ্বুদ্ধ করেছে কোনোভাবে রাস্তায় ফিরে আসতে। এই ধরনের বেফাস মন্তব্য অন্যদের দিক থেকেও যেন কখনো না হয়। তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আপনি সংস্কারের 30 দিনে বা 27 দিনে কত দূর এগিয়েছেন, এই জাতীয় যদি আমরা একটা স্কোর কার্ড করি। আপনি ঠিকই বলছিলেন যে হানিমুন পিরিয়ড, আমার ধারণা আজকে থেকে সেই হানিমুন পিরিয়ড ইজ ওভার। কাজে হানিমুন পিরিয়ডেও আমি কিন্তু তাদের কার্যক্রমকে খুব গোছানো, খুব পরিকল্পনা সমৃদ্ধ, সমন্বিত দেখতে পাচ্ছি না। এবং তাদের কাউকে কাউকে আমরা দেখতে পাচ্ছি যে অপ্রয়োজনীয় কথা বলছেন, অপ্রয়োজনীয় কাজ করছেন। ধরেন উপদেষ্টার অফিসে প্লাস্টিকের বদলে কাচের জগ এসছে, এই ধরনের সংবাদ যখন আমরা পাই আমাদের মন ভেঙে যায়। আমাদের মনে হয় যে এই সংবাদ আমরা পেতে চাই না। আমরা পেতে চাই 62 জন সচিব কখন বদল হলো, আমরা পেতে চাই 40টা এম্বাসিতে আমাদের হাই কমিশনাররা কখন বদলালেন। কেননা আপনি জানেন তাদের কেউ কেউ পরিবারের অংশ হয়ে অথবা পরিবারের অংশের মতো ব্যবহার করে, বিশেষ করে ব্রিটেনে আমাদের যিনি রয়েছেন। কাজেই বিদেশে আমাদের মুখটা কী সেটিকে, কারণ গত সরকারটি পশ্চিমা বিশ্বের সাথে আমাদের সম্পর্কের দারুণ অবনতি ঘটিয়েছে। আবার যে সমস্ত সচিবরা রয়েছেন, ধরেন সমাজ কল্যাণ সচিব, উনি হচ্ছেন এস আলমকে ইনভেস্টর হিসেবে স্বীকৃতি দিয়ে 1 দিনের মধ্যে কাগজপত্র করা ব্যক্তি।
ওই ব্যক্তি কি আসলে এই বিপ্লবী সরকারকে সহযোগিতা করার মতো কোনো প্রফেশনাল জায়গায় থাকেন? কিন্তু আপনি তাদেরকে নিয়ে যখন সংস্কার করতে যান, আমার ধারণা আরও অনেক কঠোর হতে হবে। অতীতে ইভেন আমরা তত্ত্বাবধায়ক সরকার লতিফুর রহমানের সরকারকে দেখেছি 12 ঘন্টায় কি করতে পারেন, হাবিবুর রহমানের সরকারকে দেখেছি 24 ঘন্টায় কি করতে পারেন, 48 ঘন্টায় কি করতে পারেন। বর্তমান পর্ষদকে আরও কঠিনভাবে কাজে মনোযোগ দিতে হবে, বাহুল্য কিছু বাদ রাখতে হবে, এমনকি গণমাধ্যমের সাথে অতিরিক্ত কথা বলা বন্ধ করতে হবে, এবং প্রয়োজনীয় সংস্কারগুলো আপনি ধরে নেন তারা সবচেয়ে কঠিনতম দায়িত্ব পালন করতে নেমেছে। কেননা রাজনীতির যে স্টেক হোল্ডাররা তারাও একটা নির্দিষ্ট মাত্রায় সংস্কার চায়, তারা পূর্ণাঙ্গ সংস্কার চায় না। এনারা যে আন্দোলন করেছে রাষ্ট্র মেরামতের সংস্কার, সেখানে সংবিধান সংস্কার করতে হবে, সেখানে আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে, 70 অনুচ্ছেদ বাতিল করতে হবে, এমনকি আপনার একটা টেকসই নির্বাচন, এমনকি তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করতে হবে। এর সব কিছুর সাথে রাজনীতিবিদরা একমত নাও হতে পারেন। সরকারটির পলাতক শক্তি একটা অংশ, বর্তমানে যারা পাওয়ারে যাওয়ার জন্য অ্যাসপিরেশন দেখাচ্ছেন তারা একটা অংশ, এবং যারা আন্দোলন করে তাদের নিয়োগ দিয়েছেন তারা আরেকটা অংশ, আর আমরা জনগণ তো আছি। কাজেই অনেক ধরনের ব্যালেন্সিং অ্যাক্টের ভেতর দিয়ে তাদেরকে যেতে হবে। উপদেষ্টা পরিষদের সবাই যে খুব বিপ্লবের স্পিরিটে চাঙ্গা হয়ে উপদেষ্টা হয়েছেন আমরা তেমনটি দেখিনি। আমার মনে হয়েছে অনেকখানি কম্প্রোমাইজড, অনেকখানি আমাদের মাথা থেকে নির্বাচন করা হয়েছে। আমরা তাতেও সন্তুষ্ট, কিন্তু তাদের কাজ আমরা 30 দিনের কাজ আমরা বিবেচনা করতে চাই, 90 দিনের কাজ আমরা স্কোরিং করতে চাই, এবং সেই অনুযায়ী আমরা চাই তাদের রদবদল হলে রদবদল হতে হবে, এবং তারা কাজ দিয়ে প্রমাণ করবেন তারা আমাদের স্বপ্নের উপদেষ্টা পরিষদ কিনা। জি, আপনাকে যদি একটু জিজ্ঞেস করে, এই 1 মাস আসলে সরকারের বয়স তো 1 মাস না, সরকারের বয়স হচ্ছে আসলে 27 দিন, এবং এর মধ্যে আশরাফ ভাই অনেকগুলো তার প্রত্যাশার কথা বললেন, সব সচিব বদলানো, রাষ্ট্রদূত বদলানো, কিন্তু এর সঙ্গে সঙ্গে আবার এটিও একটা বাস্তবতা, এর মাঝখানে একটা প্রলয়ঙ্কারী বন্যা গেল, এর মাঝখানে ছোট ছোট অনেকগুলো সামাজিক অর্থনৈতিক ইস্যু ছিল, ফলে সেগুলো সরকারকে হ্যান্ডেল করতে হয়েছে। কিন্তু আপনার মূল্যায়নটা কি, কতখানি কাজ হলো, অথবা ওই যে মর্নিং শোজ তাদের নিয়োগটা দেখে কি মনে হচ্ছে যে স্পিডটা আপনারা জনগণের মধ্যে সঞ্চারিত করতে পেরেছিলেন এবং যার চূড়ান্ত পরিণতি ঘটে 5 অগস্ট, সেটি আসলে এই সরকার কতখানি ধারণ করতে পারছে? গত 1 মাস মানে 27 দিন মানে তো 1 মাস প্রায়। তো গত 1 মাসে সরকারের আমরা যা যা কর্মকাণ্ড দেখলাম সেটার মধ্যে কিন্তু আমাদেরও নানান ধরনের সমালোচনা ছিল, বিশেষ করে এখানে আহত যারা হয়েছে এই মানে গণঅভ্যুত্থানে তাদের খরচ থেকে শুরু করে তাদের যে চিকিৎসা, সেটা কিন্তু সরকারের এফোর্ট শুরুর দিকে একদমই ছিল না। এবং আমরা দেখা যায় ব্যক্তিগতভাবে বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সাথে মিলে নানানভাবে হচ্ছে মানুষ আসলে চেষ্টা করছিল এখানে যারা আহত হয়েছেন তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার। এবং ওই সময় দেখা গিয়েছে আমাদেরকে যারা সমন্বয়ক তাদেরকে সাধারণ আহতদের পরিবারের সাথে গিয়ে প্রাইভেট হসপিটালগুলোতে কথা বলতে হতো যে আপনারা চিকিৎসা ফ্রি করে দেন, আপনারা এত % ডিসকাউন্ট দেন। তখন আমাদের অ্যাক্টিভিটি থাকতো পুরোপুরি এইটা। তো একটা গভর্নমেন্ট যখন শুরুর দিকে ক্ষমতায় আসে, সে যখন ক্ষমতায় আসে বা সে যখন জনগণ কর্তৃক নিয়োগৃত হয়, তখন কিন্তু তার প্রথম কাজ থাকে এই যে গণঅভ্যুত্থানে যারা শহীদ হলো এবং যারা আহত হলো তাদের একটা পূর্ণাঙ্গ তালিকা করা, এবং এই আহত যারা হয়েছে সেটার জন্য তো একটি কমিটিও করা হয়েছে, সেটা করা হয়েছে। এবং আমাদের আলোচনা যখন হচ্ছে কমিটি করা হয়েছে তার পূর্বে কিন্তু অনেকগুলো পক্ষ স্বাস্থ্য উপদেষ্টার কাছে গিয়েছে এবং তাদের দাবি দেওয়াগুলো বলেছে, কেন তারা এই ধরনের একটা পদক্ষেপ সরকারের পক্ষ থেকে চাচ্ছে সেটা কিন্তু জানানো হয়েছে। এবং বারবার সরকারের কাছে যখন যাওয়া হয়েছে তখনই কিন্তু সরকারের পদক্ষেপটা নিয়েছে। তার আগে কিন্তু বিভিন্ন বেসরকারি সংস্থা বা ব্যক্তিগতকে কিন্তু এখানে কাজ হয়েছিল, এখানে আহতদের তালিকা করার, এই স্মৃতিগুলো প্রিজার্ভ করে রাখার একটা দায়িত্ব আসলে জনগণ নিয়েছিল ততদিন পর্যন্ত। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে সরকার কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা মেডিকেল টিমের সাথে অ্যালাইন করে বর্তমানে কাজ করার চেষ্টা করছে, এবং আহতদের তালিকা করার একটা উদ্যোগ, কিন্তু আহত একই সাথে নিহতদের তালিকা করার একটা উদ্যোগ কিন্তু সরকার নিয়েছে। আবার কিন্তু এই সময়ের মধ্যে আমি যেটা মনে করি যে আরো অনেক বেশি মানুষের জীবনটা বাঁচানো যেত, যেটা সরকারের একটু অগ্রাধিকার না থাকার কারণে যেটা সম্ভব হয়নি, এবং আমাদেরকে আরো অনেক প্রাণ হারাতে হয়েছে। আমি ওনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, এই আন্দোলনটার সূতিকাগার হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, সেখান থেকে শুরু। আমরা বিশ্ববিদ্যালয়গুলো এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া কোনো বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর নিয়োগ করা যায়নি, এটি একটি জায়গা। ফলে বিশ্ববিদ্যালয়গুলো কবে নাগাদ স্বাভাবিক হবে? অনেক বিশ্ববিদ্যালয়ের হলে এখনো প্রভোস্ট নেই, নতুন প্রশাসন নেই, ফলে
আমরা জানি না কোন একটা বিশ্ববিদ্যালয়ে যে আবার কোন একটা অকারেন্স ঘটে, যেটি গতকাল রাতে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কলেজে ঘটেছে, কারণ বিশ্ববিদ্যালয়গুলো এখন অভিভাবক শূন্য, সেটা নিয়ে আপনাদের মাথা ব্যথা কতখানি, অথবা আপনারা আসলে ক্লাসে ফিরবেন কবে? এখন আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসেন্টলি ভিসি নিয়োগ হলো এবং গতকাল থেকে হচ্ছে যে প্রভোস্ট নিয়োগ হয়েছে সবগুলো হলে, 2-1টি হল বাদ দিলে, এবং তারা কিন্তু চেষ্টা করছে যে যতটুকু, এবং আমরা কিন্তু বলেছি যে হলে হলে কিন্তু লিগ্যাল সিট দিতে হবে, কোনো ধরনের পলিটিক্যাল সিট এখানে চলবে না। এবং আমাদের ছাত্রছাত্রীরা, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আছেন, তারা কিন্তু ডিটারমাইন্ড যে তারা এবার যেহেতু একটা সুযোগ পেয়েছে, তারা হলগুলোর পুরোপুরিভাবে বৈধ সিট তারা নিশ্চিত করবে। মানে ছাত্রদলের ছেলেরা হলে থাকবে না? ছাত্র দলের ছেলেরা, সে যদি লিগ্যাল স্টুডেন্ট হয়, একটা লিগ্যাল সাবজেক্টে পড়ে, তাহলে তো তাকে সিট দেওয়ার প্রশাসনের দায়িত্ব। সেও যদি লিগ্যাল স্টুডেন্ট হয়, সে হলে থাকবে। এখন যদি লিগ্যাল স্টুডেন্ট হয় এবং সে যদি এই মুহূর্তে ছাত্রদের উপর অত্যাচারের সাথে জড়িত না থাকে, তাহলে অবশ্যই সে হলে থাকতে পারে। এবং কিন্তু দেখা গিয়েছে যে এখানে ছাত্রলীগ করে এবং অনেকেই ছিল যারা কিন্তু অত্যাচারের সাথে জড়িত ছিল না, তারা নিজেরাও সশরীরে আন্দোলনে গিয়েছে। ছাত্ররাই কিন্তু নিজেরা সিদ্ধান্ত নিয়েছে যে এই ধরনের ছাত্রলীগ কর্মীদের সাথে তারা কি করবে। এবং আমাদের ছাত্ররা কিন্তু বিচার বিবেচনা দেখিয়েছে, এবং অনেক ছাত্রলীগ কর্মী যারা দেখা গেছে যে ওই আন্দোলনের সময়ে তারা পদত্যাগ করেছিলেন বা ছাত্রদের সাথে দাঁড়িয়েছেন, তারা কিন্তু হলে থাকছেন। চুপ ছিলেন, অত্যাচার করেননি, চুপ ছিলেন। এটা তো মানে ছাত্রদের বিচার বিবেচনা, যারা হচ্ছে হলে আছে তারা ডিসিশন নিয়েছে যে তারা আসলে কোন ধরনের স্টুডেন্টদেরকে চান, কোন ধরনের স্টুডেন্টদেরকে চান না। এখন একটা স্টুডেন্ট, সে যদি লিগ্যাল স্টুডেন্ট হয় এবং তার যদি একটা সাবজেক্ট থাকে, তার যদি হলে অ্যালটমেন্ট থাকে, তাহলে তার তো থাকতে এখানে কোনো অসুবিধা নেই। কিন্তু এক্ষেত্রে তো কিছু শর্ত থাকতে হবে যে তুমি কোনো ধরনের ইলিগাল কাজের সাথে যুক্ত থাকবে না, তুমি কোনো চাঁদাবাজির সাথে যুক্ত থাকবে না, তুমি কোনো হল দখল পরবর্তীকালে করবে না। হু উইল ডিসাইড দিস? এগুলো কে দেখভাল করবে? এটা তো এখন এসে যেহেতু প্রভোস্ট নিয়োগ হয়েছে, আমাদের মেয়েদের হলে যেমন, এটা অবশ্যই হল কর্তৃপক্ষই দেখতে হবে। আমাদের ছাত্ররা তো আমরা সারা জীবন হল চালাতে পারবো না, এটা তো একটা বড় বিষয়। আমি একটা কথা বলি আপনাকে, 71-এর মুক্তিযুদ্ধের পরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য আমাদের অনেক সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল ওই সময়। এমনকি ইউরোপের বিভিন্ন দেশে মুক্তিযোদ্ধাদের পাঠানো হয়েছিল, তাদের কারো পঙ্গুত্ব থেকে রক্ষা করার জন্য ব্রিটেনে পাঠানো হয়েছিল, এমনকি আমাদের শমশের মোবিন চৌধুরীকেও কিন্তু পাঠানো হয়েছিল। আমি কেন দেখতে পাচ্ছি না যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা এখন আহত হয়েছেন, যারা হসপিটালে আছেন, যারা কাতরাচ্ছেন, যাদের পঙ্গুত্বের অবস্থা, তাদেরকে কেন আমরা সুচিকিৎসার জন্য দেশের মানুষের চোখ নাই? এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, 71-এ যে যুদ্ধাস্ত্র ব্যবহার করা হতো তার তুলনায় শেখ হাসিনার যুদ্ধাস্ত্র কত মারাত্মক ছিল 2024 সালে। তার মানে তাদের আহত হওয়ার অবস্থা কত খারাপ। দেখুন, যারা নিহত হয়েছে তারা অন্তত নিহত হয়ে পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু যারা আহত হয়ে বেঁচে আছে, আপনি তার জীবনটা একবার ভাবেন। আমি দেখতে চাই এই সরকার, দেখুন তারা মুখে বলেছেন তারা বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা তাদের নিয়োগকর্তা, তাহলে নিয়োগকর্তা যদি আহত হয়ে থাকে, তাকে দেশের ভেতরে আপনি বেস্ট ট্রিটমেন্ট দিবেন, তাকে পৃথিবীর যে কোনো জায়গায় নিতে হলে এই রাষ্ট্র নিতে হবে। তার জন্য গত সরকারের যারা সুবিধাভোগী, তাদের বাড়ি দখল করে, বাড়ি অ্যাকোয়ার করে, অধিগ্রহণ করে, সেটা বিক্রি করেও যদি চিকিৎসা খরচ করতে হয়, আমি এগুলোর পক্ষে। কেন জানেন? আপনার দারুণ উদাহরণ তৈরি হতে হবে যে সালমান রহমানের অধিগ্রহণ করা বাড়িকে সরকার আবার নিয়ে চিকিৎসা করালো। এটি কেন বলছি? আইনি প্রক্রিয়ার ভিতর দিয়ে, অফকোর্স আইনি প্রক্রিয়ার ভিতর দিয়ে আমি, অথবা পূর্বাচলে যে সুবিধাভোগীদেরকে আপনি প্লট দিয়েছেন সাংবাদিক সহ, তাদের প্লট বাতিল করে দেন, বাতিল করে দিয়ে আপনি সেই প্লটের নতুন করে টেন্ডার দিয়ে সেই টাকা দিয়ে এদেরকে বিদেশে পাঠান। আমরা দেখতে চাই রাষ্ট্র তার সর্বোচ্চটি করেছে। আমি কিন্তু গত 27 দিনে তার উদাহরণ দেখতে পাইনি। এমনকি তালিকা করা একটা ঢিমে তালে চলছে, একটা দায় সারা ভাব, এবং এটি কিন্তু ভালো মানাচ্ছে না। এখন তাতে করে কি হবে? দেখুন, অনেকগুলো পক্ষ কিন্তু ইতিমধ্যেই সিনারিওতে ঢুকে গেছে এবং অসন্তোষের মাত্রা বাড়বে। আপনার প্রতিদিন অ্যাডহক ঘটনা ঘটবে, আজকে তেজগাঁতে ঘটবে, কালকে হবিগঞ্জে ঘটবে, আপনি সেগুলোর পেছনে দৌড়াবেন। কিন্তু মৌলিক যে কাজ, তার একটা বড় হচ্ছে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য আপনি আবাসনের ব্যবস্থা করতে হলে করবেন। অতীতে আমরা দেখেছি যে ইভেন যাদের জন্য আপনি বাড়িঘর বরাদ্দ করেছিলেন, সরকার যে কোনো বাড়ি বরাদ্দ ফিরিয়ে নিতে পারে, ফিরিয়ে নেন, ফিরিয়ে নিয়ে এদের জন্য আবাসনের ব্যবস্থা করেন, সুচিকিৎসার ব্যবস্থা করেন, আপনি পূর্ণাঙ্গ তালিকা করেন। ঢাকা শহরের সবচাইতে আলোচিত জায়গায়
মনুমেন্ট স্থাপন করেন। না হলে কি হবে, পরের রাজনৈতিক সরকার হয়তো আরও ফ্যাসিবাদী হবে, তারপরেরটা আবার ফিরে, এইটা পলাতকটা আবার ফিরে আসবে দেশপ্রেমিকের চরিত্রে। আমরা সেগুলো দেখতে চাই না। আমরা দেখতে চাই যেই আত্মত্যাগ হয়েছে, যেই প্রতিবাদ হয়েছে, যেই সাহস হয়েছে, যারা জীবন দিয়েছে, তাদের বাংলাদেশ রাষ্ট্র যেন, তার মানে এই বিপ্লবের যে স্পিরিট সেটাকে টেকসই করার জন্য আমরা এটাকে টেকসই করতে চাই, এটি আমাদের পাঠ্যক্রমের মধ্যে ঢুকাতে চাই, এটি সংস্কৃতির অংশ করতে চাই। এই গল্প আমরা 50 বছর বলতে চাই। এটাকে নিয়ে বিতর্ক যেন না হয় সেটার জন্য এটি সম্পূর্ণভাবে বিতর্কের ঊর্ধ্বে। খুবই যৌক্তিক। আশরাফ ভাই, আমরা আবার একটা বিরতিতে যেতে চাই। আমরা যদি একটু দেখি যে বিশেষ করে আওয়ামী লীগের বিরোধী যে শিবিরটা ছিল, রাজনৈতিক শিবির, সেটি বিএনপি হোক কিংবা জামাত ইসলামী হোক, তারা অনেক ইতিবাচক রাজনীতি করার একটা চেষ্টা করছেন। বিএনপির কেউ কেউ যদি কোথাও শৃঙ্খলা ভঙ্গ করেন, দখলের অনেক অভিযোগ এসছে। প্রথম আলো বলছে 80% জায়গা দখল হয়েছে, জামাতের আমিরও সেটা বলছে যে 80% ক্ষেত্র তারা দখল করেছে। তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএনপি। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডন থেকে তিনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছেন, তারা আনুপাতিক হারে ভোটের কথা বলছেন। যে জিনিসগুলো এতদিন সুশাসনের জন্য নাগরিক অথবা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা সিভিল সোসাইটির লোকজন বলতেন, সচেতন নাগরিকরা বলতেন, সেটা এখন বিএনপি জামাতই বলছেন। এটাও রাজনীতির একটা দৃশ্যমান পরিবর্তন বা ইতিবাচক পরিবর্তন অথবা সংস্কারের একটা ধারা বলে আপনি মনে করেন কিনা? সংস্কারের পথে চ্যালেঞ্জগুলো নিয়ে আসলে আমরা বলছিলাম যে আওয়ামী বিরোধী শিবিরের যে রাজনীতি, সেই রাজনীতি অনেক ইতিবাচক মনে হচ্ছে, সেইটাকে কিভাবে দেখেন? আমার ধারণা যে এই গণবিপ্লব সবাইকেই তো মেসেজ দিয়েছে, এবং যারা আওয়ামী বিরোধী শিবিরে আছেন, সেটি বিএনপি জামাত দুটি শক্তিকে আমরা বড় আকারে দেখছি, তাদেরকে যে দারুণভাবে দিয়েছে সেটি অন্তত তাদের সাম্প্রতিককালের কথাবার্তায় মনে হয়। আমি যদি প্রথমে তারেক রহমানের বক্তব্যে আসি, উনি কিন্তু বলেছেন যে দুবারের বেশি প্রধানমন্ত্রী হবে না, জাতীয় সরকার করতে চান, আনুপাতিক হারে ভোটের ভিত্তিতে নির্বাচন করতে চান, এমনকি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করতে চান। উনি এও বলেছেন যে আমরা জাতীয় সরকার গঠন করতে চাই। এই প্রত্যেকটি কথাই কিন্তু আপনাকে আমি বলে রাখি, ওনারা 5 বছর আগে বলেছিলেন ওনাদের যে 31 দফাতে। সেদিনকে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম? করিনি। আজকে আলোচনা কেন করছি? এনাদের জন্য, এই প্রেক্ষাপটের জন্য। তার মানে গণবিপ্লবের পরে তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, যেহেতু তারা এখন বিকল্প রাজনৈতিক শক্তি, অন্য শক্তিটি পালিয়ে গেছে। কাজেই আমার যতটুকু ধারণা যে পরিস্থিতি বুঝেও তারা কথা বলছেন, এবং উনি হয়তো রেইটারেট করছেন যে অতীতের কথাগুলো যেন আমরা ভুলে না যাই। তবে জামাতের মতো শক্তিকে আমরা দেখতে পাচ্ছি প্রয়োজনের তুলনায় অথবা এক্সপেকটেশনের তুলনায় অনেক ভালো ব্যবহারের কথা বলছেন। আউট অফ নাথিং আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলছেন। বাংলাদেশের জনগণ তো এখন আওয়ামী লীগকে ক্ষমা করার কথা বলেনি, আওয়ামী লীগও ক্ষমা চায়নি। যেমন করে উপদেষ্টা 3 দিনের মধ্যে বেফাস কথা বলেছেন, তেমন করে জামাতের আমির হঠাৎ করে এগুলো বলছেন। আরেক ভদ্রলোক জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলছেন। এগুলো হঠকারিতা, এবং কোনো হঠকারিতাই কিন্তু আমার মনে হয় দীর্ঘস্থায়ী না। আপনার তো খুব স্পষ্টতই মনে আছে এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমাদের 3 দলীয় জোটের যে রূপরেখা ছিল, তার কিয়দংশও যদি বাস্তব হইতো, তাহলে কি 90 পরবর্তী বাংলাদেশের যে সংকট সেগুলো হতো? সেখানে তো খোদ বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা তারা সম্মত হয়েছিলেন। 3 জোটের রূপরেখার যেটি সীমাবদ্ধতা ছিল যে ওটি নৈতিকভাবে সব জোট মেনেছিল, এবং তারা এরশাদের পতন চেয়েছিল। এরশাদের পতনের পরে আপনি জানেন নির্বাচনের আগেই তাদের ভেতরে বিভেদ তৈরি হয় এবং তারা একে অন্যকে আক্রমণ করতে শুরু করে। এবং এটি আমাদের ধারণা ছিল যে তারা এই জোটের রূপরেখাকে, 3 জোটের রূপরেখাকে সম্মান করবেন, করেননি। যারা নির্বাচিত হয়েছিলেন তারাও করেননি, যারা অপোজিশনে ছিলেন, যারা 5 বছর পরে এসছেন তারা আরও করেননি। আচ্ছা, তার মানে আমরা কি শিখেছি? আপনি রাজনীতিবিদদের হাতে বানরের পিঠাভাগের দায়িত্ব দিতে পারবেন না। আপনাকে আগেই ফান্ডামেন্টাল 5টি বা 6টি সংস্কার, যেটি রাষ্ট্রের জন্য জরুরি, ফর এক্সাম্পল পার্লামেন্টের চেহারা কেমন হবে, সংবিধানের চেহারা কেমন হবে, তত্ত্বাবধায়ক সরকার থাকবে কিনা, ইলেকশন কমিশনের চেহারা কেমন হবে। তবে আমাদের আইরনি হচ্ছে আমরা ইলেকশন কমিশন ঠিকই পেয়েছি, কিন্তু যে লোকগুলোকে আমরা নেই, যারা হয়তো আগামীকাল পদত্যাগ করবেন গণহারে, তাদের যে মেরুদণ্ডহীনতা, তাদের যে লোভ, সেগুলো আমরা কিভাবে ট্যাকেল করব। তবে আমি বলতে চাচ্ছি রাষ্ট্র সংস্কারের একটা বড় জিনিস হচ্ছে রাজনীতির সংস্কার। সেটি যদি রাজনীতিবিদরা না করেন, এই গণবিপ্লবের মতো আগামীতে আরো বিপ্লব দেখার অপেক্ষা আপনি থাকতে পারেন। আপনারা রাষ্ট্র সংস্কারের বা রাজনীতির সংস্কারের হয়তো একটা রূপরেখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে দেবেন, আপনাদের চিন্তা ভাবনা গবেষণা সেখান থেকে, কিন্তু সেটা বাস্তবায়নের জন্য অনেকগুলো এজেন্সি এবং তাদের রাজনৈতিক সদস্য, ধরেন দলগুলো কিভাবে তার সংস্কার করবে, একই ব্যক্তি বারবার দলের চেয়ারপারসন থাকবেন কিনা, দলগুলোর কাউন্সিল হবে কিনা, আমাদের আইনেও কিন্তু এগুলো আছে যে কত শতাংশ নারীদের উপস্থিতি রাখতে হবে, কিন্তু সেই আইনটা কেউ মানে না।
ওই জায়গায় মনোজগতের যে পরিবর্তন, যে রাজনৈতিক সদিচ্ছা, সেটা নিশ্চিত করার আসলে ফর্মুলা কি মামা? আচ্ছা, এখানে আমি বেশ কয়েকবার আপনি যে কোশ্চেনটা করেছেন এটা কিন্তু অনেকবার ইয়েতে এসেছে, যে বিশেষ করে সংবিধান সংস্কারের প্রশ্ন যতবারই আসে এটা কিন্তু হয় যে সংবিধানে তো অনেক ভালো জিনিসও আছে, সেই ভালো জিনিসগুলো তো কোনো অ্যাপ্লিকেশন নেই, তার মানে এটা চেঞ্জ হয়ে গেল যে এটার যে কোনো ভালো অ্যাপ্লিকেশন হবে কি না আদৌ সেটা নিয়ে সবার মধ্যে কিন্তু সন্দেহ আছে। তো এই ঘটনাটা তখনই ঘটা সম্ভব যখন রাষ্ট্রটা একটা জবাবদিহিতামূলক রাষ্ট্রে পরিণত হয়। এখন যেটা একটু আগেই ধরেন আপনি বলছিলেন যে এখানকার যে ইনস্টিটিউশনগুলো আছে সেই ইনস্টিটিউশনগুলোতে যারা কাজ করেছে তারা কিন্তু নানানভাবে আওয়ামী লীগকে জিয়ে রেখেছিল গত 15 বছর ধরে, না হলে তো তার পক্ষে 14, 18, 24 ইলেকশন পার করে আসা সম্ভব ছিল না, তাই না? এখন এই যে ইনস্টিটিউশনগুলোতে যে লোকগুলো কাজ করেছে তাদের মধ্যে সবসময় সে একটা দলের হয়ে কাজ করছে এবং দলই তাকে নিয়োগ দিচ্ছে, এরকম একটা চিন্তা সবসময় কাজ করতো, এই ধরনের একটা মনস্তত্ত্ব তাদের মধ্যে কিন্তু ছিল, এবং সেই জায়গা থেকেই কিন্তু একটা স্বৈরাচার এখানে কায়েম করা গেছে। এখন এখানে যদি অন্তত ইন্ডিয়ার মতো একটা সিস্টেম এখানে তৈরি করা যায় যে দল আসবে দল যাবে কিন্তু সিস্টেমটা থাকবে, এখানকার নিয়োগগুলো স্বচ্ছ হবে, তাহলে অন্তত এখানে একটা জবাবদিহিতামূলক রাষ্ট্র তৈরি করাটা সম্ভব হবে বলে আমি মনে করি অন্তত। আর আপনি যেটা বলছেন যে এখানে রাজনৈতিক দলগুলোর প্রসঙ্গ, অভ্যন্তরীণ সংস্কার, এটা যেটা হয়েছে গত 15 বছরে আওয়ামী লীগের একটা স্বৈরাচারী শাসন, সেটা কিন্তু 1990-এর যে গণঅভ্যুত্থান সেটার যে আকাঙ্ক্ষা সেটা পরবর্তী সময় বাস্তবায়িত না হওয়ার কারণেই সম্ভব হয়েছে। এবং 1990 সালে যে সকলের মধ্যে একটা কমিটমেন্ট ছিল, সকল পলিটিক্যাল পার্টির মধ্যে একটা কমিটমেন্ট হয়েছিল যে আফটার দিস মাস অ্যাপ্রাইজাল আমরা হচ্ছে যে এই করব, সেটা কিন্তু করতে পারেনি এবং এটার পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট হিসেবে অ্যাপিয়ার হইতে পারছিল। এখন বর্তমানে যে একটা মাস অ্যাপ্রাইজাল হয়েছে এটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডা নিয়ে হয়নি, এটা পুরোপুরি সাধারণ মানুষের রাস্তায় নেমে গিয়েছিল এবং এখনো পর্যন্ত কিন্তু সাধারণ মানুষের চোখ আছে যে সে দেখছে যে কি হচ্ছে না হচ্ছে এবং সে কিন্তু সদা সচেতন, সে জবাবদিহিতা চায়। সেই জায়গা থেকেই আমরা যেটা মনে করি যে রাজনৈতিক দলগুলো যদি এখানে সংস্কারের মধ্যে না আসে তাহলে তারা কিন্তু দ্রুততম সময়ের মধ্যে জনপ্রিয়তা হারাবে, সেই ভয়টা তাদের থাকা উচিত। অনেক ধন্যবাদ আশরাফ কায়সার। দর্শক, আমাদের প্রত্যাশা প্রকৃত সংস্কার, টেকসই সংস্কার হোক, সেই সাথে যে মানুষগুলো, যে তাজা প্রাণগুলো এই জুলাই আগস্টে জীবন দিল তাদের কথা যেন আমরা ভুলে না যাই এবং তাদের যে চাওয়া ছিল সেটি যেন পূরণ হয়, সেই সাথে যারা আহত হয়ে আছে তাদের সুচিকিৎসা এবং তাদের পুনর্বাসনের সর্বোচ্চ সদ্ব্যবহারে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নেবে, সেই প্রত্যাশা এবং দাবি রেখে শেষ করছি। ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।